সংবিধান মেনে কি বিপ্লব হয়েছিল? বিপ্লব যে সংবিধান মানবে না সেই কথা কি বলেছিল? কারণ গণঅভ্যুত্থানের দিনগুলিতে ফেরত যাই। গণঅভ্যুত্থানের যে দাবি ছিল তার মধ্যে প্রধান দাবিটি শেষ পর্যন্ত গিয়ে দাঁড়িয়েছিল শেখ হাসিনার পদত্যাগ। পদত্যাগ তো একটা বৈধ জিনিস। গণভোট বৈধভাবে হয়েছে না অবৈধভাবে হয়েছে এটা তো আইনের প্রশ্ন, এটা তো বিপ্লবের প্রশ্ন না। কারণ বিপ্লবের মধ্যে কোথাও তো গণভোট ছিল না। এগুলো তো ইউনূস আলী রিয়াজ এদের কাজকর্ম। আমরা যখন আমাদের এই পতাকাটা ঠিক করি না, এটা সবুজ, মাঝখানে লাল বৃত্ত, এটা আমার জাতীয় পতাকা, এটা তো কোনো সংসদে ঠিক হয় নাই। সংসদে ঠিক হয়েছে? এটা ঠিক হয়েছে আপনার বিপ্লবীরা ঠিক করেছে। ওই যে 2 তারিখে তারা পতাকা উড়িয়েছে। পাকিস্তানের রাষ্ট্র কাঠামোতে এই পতাকা কিন্তু রাষ্ট্রদ্রোহিতার শামিল। কিন্তু যখন বিপ্লবোত্তর রাষ্ট্রে এই কথাটা এসেছে যে এটাই আমাদের পতাকা হবে, তখন সাংবিধানিক ফ্রেমওয়ার্কের মধ্যে দিয়ে এটাকে বৈধতা দেওয়া হয়েছে, এটাকে স্বীকৃতি দেওয়া হয়েছে। এখন এই পতাকাকে যদি আপনি অসম্মান করেন তাহলে সেটা কিন্তু রাষ্ট্রদ্রোহিতা। এর রাজনীতির হালচাল কেমন এই বিষয়টি বুঝতে চাই আজ। দর্শক, আমি ফারনাজ জুই, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন জনতন্ত্র গণতন্ত্র। নিবেদন করছে RICL স্টিল। আজকের আলোচনা এগিয়ে নিতে স্টুডিওতে আছে দুজন সম্মানিত অতিথি। চলুন এ পর্যায়ে পরিচিত হই। আছেন ডাক্তার আব্দুল নূর তুষার, গণমাধ্যম ব্যক্তিত্ব, রাজনীতি বিশ্লেষক। সেই সঙ্গে আরও আছেন মুজিবুর রহমান মঞ্জু, চেয়ারম্যান এবি পার্টি। দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। ডাক্তার আব্দুল নূর তুষার, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। যেমনটি বলছিলাম শুরুতেই, বিপ্লব সঠিক কিনা এই কথা আদালত বলতে পারেন কিনা এমন প্রশ্ন রেখেছেন সিনিয়র আইনজীবী শিশির মনির। তিনি বলেছেন বিএনপি এখন আদালতের দোহাই দিচ্ছে, বিপ্লব সঠিক কিনা এই কথা আদালত বলতে পারে কিনা। জানতে চাই, আদালত যদি এই বিষয়ে রায় দেন তবে কি জনগণের ম্যান্ডেটের উপর হস্তক্ষেপ হিসেবে বিবেচিত হবে? না, এখানে একটা জটিল প্রশ্ন আছে। বিষয়টা হচ্ছে আদালত বিপ্লবের বৈধতা অবৈধতা দেয় না। বিপ্লবের নামে যদি কোনো অবৈধ বা বৈধ কাজ হয়ে থাকে এই বিষয়টি নিয়ে আদালতকে প্রশ্ন করা যেতে পারে। যেমন ধরেন, বিপ্লব কি হত্যাকে বৈধতা দেয়? বিপ্লব কি লুটপাটকে বৈধতা দেয়? বিপ্লব কি নির্যাতনকে বৈধতা দেয়? বিপ্লব কি গালিগালাজকে বৈধতা দেয়? বিপ্লব কি অসম্মানকে বৈধতা দেয়? বিপ্লব কি দেশে প্রচলিত সংবিধান থাকলে সেই সংবিধানকে অগ্রাহ্য করার বিষয়টিকে বৈধতা দেয়? এখন অনেক উদাহরণ আসবে, বলা হবে যে সংবিধান মেনে কি বিপ্লব হয়েছিল? বিপ্লব যে সংবিধান মানবে না সেই কথা কি বলেছিল? কারণ গণঅভ্যুত্থানের দিনগুলিতে ফেরত যাই। গণঅভ্যুত্থানের যে দাবি ছিল তার মধ্যে প্রধান দাবিটি শেষ পর্যন্ত গিয়ে দাঁড়িয়েছিল শেখ হাসিনার পদত্যাগ। পদত্যাগটা একটা বৈধ জিনিস, তাই না? শেখ হাসিনাকে তো কেউ বলে না আপনি পলায়ে যান, আপনি এখন নেমে দৌড় দেন, এরকম তো বলে নাই। বলেছিল পদত্যাগ করেন। তো এটা তো একটা বৈধ দাবি ছিল, পদত্যাগ করতে বলা হয়েছিল। প্রধানমন্ত্রী পদত্যাগ করলে এবং সরকার ভেঙে দিলে তাহলে কি হতো? উনি পদত্যাগ করেন নাই বলে কিন্তু পরিস্থিতি এই পর্যন্ত গড়িয়েছিল। উনি যদি পদত্যাগ করতেন এবং পদত্যাগ করে যদি সরে যেতেন তাহলে কি হতো? তাহলে সংবিধান মেনে সরকার পদত্যাগ করলে যা হয় সেটাই হতো, নির্বাচন হতো। ফলে কোথাও কিন্তু এই কথা বলা হয় নাই যে আমরা সংবিধানের বিরুদ্ধে কাজটা করছি। এটা শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে গণ অভ্যুত্থান ছিল এবং সেই গণ অভ্যুত্থান কোথাও বলে নাই যে আমরা সংবিধান বদলাবো, বলেছে রাষ্ট্রকে মেরামত করব। এখন ধরেন আমার হাতে একটা ফোন আছে, এই ফোনটা আমি ফেলে দিব, এইটা একটা কথা। কিন্তু আমি যদি বলি এই ফোনটা আমি মেরামত করবো, এর মানে হচ্ছে আমি এটা রাখবো, কিন্তু যেসব যন্ত্রপাতি বিকল হয়েছে সেগুলি বদলাবো। তাহলে গণ অভ্যুত্থান এই কথাটাই বলেছিল যে রাষ্ট্র মেরামত হবে। তো মেরামত মানে কি? সংবিধানে কোথাও যদি ভুল ত্রুটি থাকে সংসদে বসে সেটা ঠিক করা হবে, যে পদ্ধতিতে সরকার চলে। একটি সরকার নির্বাচন করে নাই সেজন্যই তো অবৈধ। শেখ হাসিনা সরকার অবৈধতা কেন পেয়েছে? কারণ ঠিক মতো নির্বাচন করে নাই। নির্বাচন যদি করতো তাহলে তো এটা অবৈধ হতো না। নির্বাচন করে যদি অত্যাচার করতো তাহলে কি অত্যাচার বৈধ হয়ে যেত? অত্যাচার না, হতো না। তার মানে একটি সরকার অনেক অবৈধ কাজ করেছে। যে অবৈধতা কে নির্ধারণ করেছে? সংবিধানে নির্ধারণ করেছে। এই আদালত, এই বিচার, আইন ব্যবস্থা যেভাবে আছে আমাদের দেশে, সেই আইন ব্যবস্থা, সেই বিচার ব্যবস্থা, সেই সংবিধান অনুযায়ী চিন্তা করলেই এইটা আসলে ঠিক মতো নির্বাচন হয় নাই, অত্যাচার হয়েছে, মানুষের অধিকারের উপর হস্তক্ষেপ হয়েছে, আড়ি পাতা হয়েছে, লোকজনকে ধরে নিয়ে গুম করে দেওয়া হয়েছে। এগুলো তো সবই বেআইনি কাজ। তখন আইন তো ছিল। তার মানে কি? তার মানে হচ্ছে এই যে বিপ্লব কি করেছে? বিপ্লব আইনের শাসন প্রতিষ্ঠা করতে চেয়েছে। বিপ্লব বলেছে না, গুম খুন ঠিক না, পক্ষপাতিত্ব ঠিক না, তোষামোদী ঠিক না, মেধা বাদ দিয়ে শুধু কোটা কোটা ঠিক না। তারপরে বলেছে এই যে সংবিধান না মেনে এই যে রাতের ভোট দিনের ভোট হচ্ছে ঠিক না।
তার মানে কি? তার মানে আইনের শাসন প্রতিষ্ঠা করতে চেয়েছে। আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য কোন প্রতিষ্ঠানগুলি একটি রাষ্ট্রে কাজ করে? একটি হচ্ছে আদালত, একটি হচ্ছে প্রশাসন, একটি হচ্ছে সংসদ বা আইন প্রণয়নের যে সভা, এবং এইগুলিকে সহায়তা করে কারা? বিভিন্ন ধরনের সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, যারা আইন শৃঙ্খলা রক্ষা থেকে শুরু করে আমাদের জনজীবনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। এই জন্যই শিশিরমণি যে প্রশ্নটা করেছেন, সেখানে আমার মনে হয় যে প্রশ্নটার মধ্যে বা উত্তরটার মধ্যে একটা জটিলতা আছে। আদালত কখনোই বিপ্লবের বৈধতা অবৈধতা দেয় না, কিন্তু বিপ্লবের নামে যদি কেউ আইন ভঙ্গ করে সেটার বৈধতা অবৈধতা তো অবশ্যই আদালত দিবে। অথবা বিপ্লবের নামে যে কোনো গণ অভ্যুত্থান কিংবা বিপ্লব তো আসলে সংবিধান মেনেও হয় না। গণ অভ্যুত্থান সংবিধান মেনে মানার জন্য হয়, বা গণ অভ্যুত্থান আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য হয়। গণ অভ্যুত্থান তো এনার্কি তৈরি করার জন্য হয় না, অরাজকতা তৈরি করার লক্ষ্যে তো বিপ্লব হয় না। বিপ্লব হয় বরং একটু অরাজক অবস্থা থেকে দেশ চলে যাওয়া থেকে দেশকে বাঁচানোর জন্য। এবং যে বিপ্লব অরাজকতা সৃষ্টি করে সেই বিপ্লব টিকে না। যেমন ফরাসি বিপ্লব অরাজকতা তৈরি করেছিল, শেষ পর্যন্ত টিকে নাই। এরপরে নেপোলিয়ান সম্রাট হয়ে গিয়েছিলেন, তারপরে আবার তাদের গণতন্ত্রে ফিরতে যথেষ্ট সময় নিতে হয়েছে। যদি অ্যানার্কি তৈরি হয়, অরাজকতা তৈরি হয়, তাহলে তো সেটা সঠিক পথে যায় না। বিপ্লবের তো সুফল কুফল দুইটাই আছে। এখন যে বিষয়টি বলা হচ্ছে সেটা হচ্ছে গণভোট বৈধভাবে হয়েছে না অবৈধভাবে হয়েছে, এইটা তো আইনের প্রশ্ন, এটা তো বিপ্লবের প্রশ্ন না। কারণ বিপ্লবের মধ্যে কোথাও তো গণভোট ছিল না, এগুলো তো ইউনুস আলী রিয়াজ এদের কাজকর্ম। কিন্তু আমরা আগেও দেখেছি সংবিধান কেন্দ্রিক বিতর্ক, এখনো আমরা দেখছি সংবিধান কেন্দ্রিক বিতর্ক। এই কারণটা তো তৈরি করে দিয়েছেন আলী জানতে রিয়াজ। চাই যে বিরোধী দলে থাকলে কি এই সংবিধানের বিরোধিতা এবং সরকারি দলে থাকলে সংবিধান ধারণ করা বিষয়টি কেমন? না, সকলেই সংবিধান ধারণ করার শপথ নিয়েছেন। যারা সংসদ সদস্য হয়েছেন তারা সংবিধান ধারণ করার শপথ নেন নাই। কোন সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন? ওনারা একটা মজার কথা বলেন, এই নির্বাচন কি সংবিধান মেনে হয়েছে? এই নির্বাচন সংবিধান মেনে হয়েছে, শুধু সময় মতো হয় নাই। এবং এই যে দেরি হয়েছে, এটার জন্য কারণ হচ্ছে সংবিধান লঙ্ঘিত হয়েছে বাই ডক্টর ইউনূস। দরকার হলে তাকে ডাক দিয়ে এখন বিচার করেন সংবিধান লঙ্ঘনের দায়, কারণ উনিও সংবিধান অনুযায়ী রাষ্ট্র চালাবেন, সরকার চালাবেন বলে উনি প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন। উনি সময় মতো নির্বাচন দেন নাই কেন? উনি সংবিধানের অধীনে শপথ নিয়ে ঠিক সময় মতো নির্বাচন দিতে উনি বাধ্য ছিলেন, দেন নাই কেন? সেখানে তো বিরোধী দল প্রশ্ন রাখছে যে সংসদ নির্বাচনের রায় মেনে সরকার গঠন হলো, গণভোটের রায় বাস্তবায়নে গণভোট তো সংবিধানে নাই। এখন সংবিধানে এই জিনিস সরকার কিন্তু প্রথম থেকে বলছে গণভোট সংবিধানে নেই, কিন্তু সাম্প্রতিক সময় স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই বললেন যে গণভোট ফ্যাক্টম ব্যালট সেটির বৈধতা রয়েছে। তাহলে আগের অবস্থান থেকে কি আসলে পরিবর্তন নাকি? গণভোটের বৈধতা আছে কি নাই এটা প্রমাণ করতে চাইলে এটাকে ওই সংসদের মাধ্যমে আলোচনা করে এবং আদালতের মাধ্যমে আসার সুযোগ রয়ে গিয়েছে। কেননা গণভোটের যে আদেশ দেওয়া হয়েছিল সেটা সংবিধান অনুযায়ী বৈধ আদেশ না। কেননা রাষ্ট্রপতি কোনোভাবে সংবিধানের বিরুদ্ধে গিয়ে এমন কোনো সাংবিধানিক বিধান সংবিধানে যুক্ত করতে পারেন না। উনি সংবিধানের আলোকে অধ্যাদেশ জারি করে আইন তৈরি করতে পারেন, কিন্তু গণভোটের যে আইন এটি একটি সাংবিধানিক আইন। এটা সংবিধান সংযুক্ত করতে গেলে সংসদ প্রয়োজন, সংসদ তো ছিল না। ধন্যবাদ জানাচ্ছি জনাব আব্দুল তুষার। জনাব মুজিবুর রহমান মঞ্জু, আমরা দেখছি যে গণভোট, সংবিধান সংস্কার সবকিছু মিলিয়ে প্রশ্নের পর প্রশ্ন। এই যে শিশিরমণি প্রশ্ন রাখলেন যে বিপ্লবের সঠিকতা আদালত নির্ধারণ করতে পারে কিনা, সে বিষয়টা নিয়ে আপনার মন্তব্য জানতে চাই। আরও একটি বিষয় স্মরণ করিয়ে দিতে চাই, জুলাই সনদে আমরা দেখেছিলাম যে জুলাই সনদের কোনো বিষয় আসলে আদালতে প্রশ্ন তোলা যাবে না, সেটিও আইনের শাসনের সঙ্গে সাংঘর্ষিক কিনা? ধন্যবাদ জনি আপনাকে। প্রথম কথা হলো যে রাষ্ট্র তৈরি হয় কিসের মধ্য দিয়ে? একটা বিপ্লব, একটা সংগ্রাম, যুদ্ধ, আমরা যেটা করেছি। এক এক দেশের রাষ্ট্র কখনো কখনো রাষ্ট্র সম্মতি দিয়েও হয়ে যায়, তোমার ওই রাষ্ট্র আমার এই রাষ্ট্র। রাষ্ট্র আজকের যে ক্রমবিকাশ সেটা তো নানা স্তর পেরিয়ে জায়গায় এসেছে। আমরা যদি আমাদের বাংলাদেশ রাষ্ট্রটা নিয়ে ভাবি, তাহলে আমাদের বাংলাদেশ রাষ্ট্রটার জন্ম হয়েছে একটা যুদ্ধের মধ্যে দিয়ে। আমরা যখন আমাদের এই পতাকাটা ঠিক করি না, এটা সবুজ, মাঝখানে লাল বৃত্ত, এটা আমার জাতীয় পতাকা, এটা তো কোনো সংসদে ঠিক হয় নাই। সংসদে ঠিক হয়েছে? এটা ঠিক হয়েছে আপনার বিপ্লবীরা ঠিক করেছে। ওই যে 2 তারিখে তারা পতাকা উড়িয়েছে। পাকিস্তানের রাষ্ট্র কাঠামোতে এই পতাকা কিন্তু রাষ্ট্রদ্রোহিতার শামিল, ঠিক আছে? কিন্তু যখন বিপ্লবোত্তর রাষ্ট্রে এই কথাটা এসেছে যে এটাই আমাদের পতাকা হবে, তখন সাংবিধানিক ফ্রেমওয়ার্কের মধ্যে দিয়ে এটাকে বৈধতা দেওয়া হয়েছে, এটাকে স্বীকৃতি দেওয়া হয়েছে। এখন এই পতাকাকে যদি আপনি অসম্মান করেন তাহলে সেটা কিন্তু রাষ্ট্রদ্রোহিতা হবে। সুতরাং এই বক্তব্য আমরা অনেক দিতে পারবো, ডিম আগে না মুরগি আগে, অনেকক্ষণ ধরে আমরা লড়াই করতে পারবো, কিন্তু বাস্তবতা হচ্ছে একটা আরেকটার পরিপূরক। আপনি দেখবেন এই পৃথিবীতে যত জায়গায় বিপ্লব হয়েছে, যত জায়গায় গণ অভ্যুত্থান হয়েছে, গণ অভ্যুত্থান বিপ্লব কখনোই সাংবিধানিক ফ্রেমওয়ার্কের মধ্যে হয় না, এটা বেরিয়ে গিয়ে করতে হয়। কেন করতে হয়? কারণ ওইটা তো বের করার কারণেই তো তৈরি হয়েছে। গণ অভ্যুত্থানের পরিস্থিতি তৈরি হয় কখন?
যখন বৈধ পরিস্থিতিকে অবৈধ করে দেওয়া হয়, যখন স্বাভাবিকতাকে অস্বাভাবিক করে দেওয়া হয়, তখনই তো গণ অভ্যুত্থানের পরিস্থিতি তৈরি হয়। আমি তুষার ভাইয়ের সাথে কিছু জায়গায় একমত যে গণ অভ্যুত্থানটা করাই হয় যে রাষ্ট্রটা অসাংবিধানিক দিকে চলে যাচ্ছে, রাষ্ট্রটাকে আবার সাংবিধানিক জায়গায় আসতে। কিন্তু এই পথটা এত স্ট্রেইট না, এটা গ্র্যাজুয়ালি আপনাকে সাংবিধানিক জায়গায় আসতে হয়। আমি বারবার বলার এটা চেষ্টা করছি যে আপনারা এখনও সাংবিধানিক প্রশ্ন তোলার স্টেজে আমরা আসি নাই। কারণ আমি বারবার বলি যে ডক্টর ইউনূসের ক্ষমতায় বসা থেকে শুরু করে আজকে পর্যন্ত এখানে আপনি অনেকগুলো সাংবিধানিক পদ দেখবেন, অনেকগুলো অসাংবিধানিক পদ দেখবেন। আপনি যদি সাংবিধানিক প্রশ্ন তোলেন সবগুলোকেই তুলতে হবে, আর আপনি যদি কোনোটাকে অসাংবিধানিক কোনোটাকে সাংবিধানিক বৈধতা দেন তাহলে সেখানেও কিন্তু আপনাকে প্রশ্ন তুলতে হবে। যেমন আমি আপনাকে এটা আমি আগেও বলেছি, এখনও বলছি যে শেখ হাসিনা পলায়ন হয়ে যাওয়ার পরে এই যে শূন্যতাটা তৈরি হলো, সেই শূন্যতাটার দিকে তো আমরা সংসদ তো ডাকি না, আমরা তো বরং সংসদ ভেঙে দিয়েছি। ঠিক আছে, সংসদ ভেঙে দেওয়ার পরে আপনি দেখবেন সংসদ ভাঙাটাও হয়েছে পরে, কিন্তু প্রথমে কি হয়েছে, মানুষ ওই অভ্যুত্থানের সময় গিয়ে সেনাবাহিনীর কাছে গিয়েছে। প্রথমে সেনা প্রধান সহ সবাই বঙ্গভবনে আসলেন, আসার পরে বিপ্লবীদের সাথে আলোচনা হলো কি হতে পারে। সেই ডায়লগগুলো আমরা জানি যে তারা বলেছে ডক্টর ইউনূস টেক ওভার করবেন, প্রধান উপদেষ্টা হবেন। আর্মি চিফ বলেছেন উনি কিভাবে হবেন, উনি তো একজন বিচারিক আসামি, হ্যাঁ উনি তো কনভিক্টেড একজন পার্সন। এই জিনিসগুলো কিন্তু আমরা সবাই জানি। এখানে কিন্তু ডক্টর ইউনূসের এই যে দায়িত্ব গ্রহণ করাটাই, এখানে কোনো সাংবিধানিক নিয়ম নীতি ছিল না। সাংবিধানিক নিয়ম নীতি দেওয়া হচ্ছে পরে, যখন আপনি ওই যে 106-এর মধ্য দিয়ে আপনি যখন এই মানে ওটাকে কি বলে টার্মটা আমি সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্টের আপনি রেফারেন্স এটা নিয়েছেন পরে, যে ডক্টর ইউনূসকে প্রধান উপদেষ্টা করা যায় কিনা এই পরিস্থিতিতে, এটা আপনি রেফারেন্স নিয়েছেন পরে। এর আগে কিন্তু কয়েকটা ঘটনা ঘটেছে, যেমন ধরেন আপনার অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিয়েছেন, কে দিয়েছেন? রাষ্ট্রপতি। সংবিধানে কি বলা আছে? রাষ্ট্রপতি অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিতে হলে তাকে প্রধানমন্ত্রীর পরামর্শ নিতে হবে। তিনি খালেদা জিয়াকে মুক্তি দিয়েছেন, উনি মুক্তি দিতে পারেন, কিন্তু এটাও তাকে প্রধানমন্ত্রীর সাথে পরামর্শ করে করতে হবে। হোয়ার ওয়াজ দি প্রধানমন্ত্রী? প্রধানমন্ত্রী কোথায়? প্রধানমন্ত্রী তো নাই। তাহলে উনি কিন্তু কারো পরামর্শ ছাড়া এটা করেছেন, যদিও উনি পরে বলেছেন উনি মির্জা ফখরুলের সাথে পরামর্শ করেছেন। মির্জা ফখরুলের তো কোনো সাংবিধানিক রাষ্ট্রীয় পদবি নাই। তাহলে দেখেন, বাধ্য হয়ে আমাদেরকে সাংবিধানিক নিয়মের বাইরে গিয়ে পরিস্থিতির মধ্যে আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারটা নির্ধারণ করেছে কারা? ছাত্ররা করেছে। ছাত্রদের তো কোনো সাংবিধানিক রাষ্ট্রীয় কোনো বৈধ জায়গায় তাদের অবস্থান তো নাই। তখন তারা যা বলেছে সেটাই আমরা সবাই গ্রহণ করি। সব রাজনৈতিক দল গিয়ে কেউ একটা উদাহরণ দেখাতে পারবেন না কেউ ডক্টর ইউনূসের নিয়োগকে প্রশ্নবিদ্ধ করেছে, কেউ বলেছে যে এই সরকার আমরা মানি না। তাহলে আপনি যেহেতু এই প্রসেসের মধ্যে দিয়ে ঢুকেছেন, তুষার ভাই একটা প্রশ্ন করেছেন যে ঠিক আছে আপনি অবৈধভাবে ঢুকলেন, ঢুকার পরে আপনি যখন সাংবিধানিকভাবে শপথ নিয়েছেন, শপথ নেওয়ার পরে আপনি এখন এই সাংবিধানিকভাবে চলবেন, এই কথাটা অনেক সময় বলা হয়। হ্যাঁ, এই চলার ক্ষেত্রে আপনি যখন দেখবেন যে আপনি যখন প্রধানমন্ত্রীর জায়গায় অবস্থান নিয়ে ফেলেছেন ডক্টর ইউনূস, তখন উনি যেহেতু পার্লামেন্ট নাই, উনি অধ্যাদেশ দিয়ে অনেকগুলো কাজ করেছেন। আজকে যে প্রশ্নটা তোলা হচ্ছে যে ওনার অধ্যাদেশ বা আদেশ দেওয়ার বৈধতা আছে কিনা, দেখেন অধ্যাদেশ এবং আদেশের মধ্যে দিয়ে পার্থক্যটা কেন করা হলো, এবং এই সব কিছুর পরেও আবার গণভোট কেন করতে হলো? কারণ সবাই আমরা দেখেন আমরা সব রাজনৈতিক দলেরা স্বাক্ষর করেছি, বিএনপি কিছু কিছু জায়গায় নোট অফ ডিসেন্ট দিয়েছে, রাষ্ট্রপতি আদেশ দিয়েছে। এই সবগুলো নিয়ে যাতে কোনো প্রশ্ন উঠতে না পারে সেজন্য আমরা গণভোট করেছি, এবং এটা সবার সম্মতিক্রমে করা হয়েছে। এখন গণভোট নাই, বিপ্লবও নাই, গণ অভ্যুত্থানও নাই। আপনি যখন গণভোটটা মানে কি, আপনি জনগণের সম্মতি নিলেন। জনগণ যখন সম্মতি দেয় তখন সেটা সব কিছুকে অতিক্রম করে যায়। এখন কথা হচ্ছে আপনি পোস্ট এফেক্ট দিয়ে, যেটা আজকে সালাউদ্দিন ভাই বললেন, যেটা আপনি বললেন ফ্যাক্টম ভ্যালুড, এই কথাটা কিন্তু আমাদের সাংবিধানিকভাবে আমাদের ঐতিহ্যের স্বীকৃত। আপনি দেখবেন জিয়াউর রহমান সাহেব যখন সংবিধান স্থগিত করলেন, উনি যখন টেক ওভার করলেন, উনি সংবিধান স্থগিত করার তো অথরিটি রাখেন না, ওনার তো কোনো সাংবিধানিক পদ নাই, তাহলে স্থগিত করলেন কিসের ভিত্তিতে? ওই যে একটা সামরিক বিপ্লব 7ই নভেম্বরে যেটাকে বলা হচ্ছে বিপ্লব, ওই বিপ্লবের শক্তি নিয়ে তো করেছেন। এখানে এই বিতর্কগুলো আমরা সারা দিন রাত করতে পারবো। বাস্তবতা হচ্ছে এখন আমাদের আসলে কনসেন্ট্রেটেড করা দরকার যে বিপ্লব হয়, যুদ্ধ হয়, সংগ্রাম হয়, ফিরে আবার আমরা একটা সিস্টেমে আসি।
ঘূর্ণিঝড় হয় না। কিন্তু মুজিবুর রহমান মঞ্জু, আমি যদি আপনার একটি বক্তব্যই কোট করি যে সংস্কারের প্রতিশ্রুতি থেকে সরে এসেছে ক্ষমতাসীনরা, কিন্তু সরকার তো বলছে না তারা সংস্কার বাস্তবায়ন করবে না। গতকালও প্রধানমন্ত্রী বলেছে যে সই করা জুলাই সনদ তারা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে। তাহলে আসলে কেন আসলে অঙ্গীকার, প্রতিশ্রুতি অঙ্গীকার? এই কথাটাই আমি আপনাকে রেফার করি। আপনি দেখবেন আমরা যখন ঐকমত্য কমিশনে বসেছি না, ঐকমত্য কমিশনে তো মানে বিএনপি স্বাক্ষর করেছে, তারপরেও আমরা বলেছি যে এই স্বাক্ষরের উপর আমাদের আস্থা নাই, আমরা এটাকে আইনি ভিত্তি দিতে। বিএনপি দাবি করছে তারা সবার আগে স্বাক্ষর করেছে। রাইট। আমি বলছি আমরা কি বলেছিলাম তখন, আপনি গণভোটটা কেন হয়েছিল আপনি তখনকার নিউজগুলো পড়লে বুঝতে পারবেন। তখন বলা হয়েছে এটার আমরা আইনি ভিত্তি দিতে চাই, আমরা বিএনপিকে বিশ্বাস করি না। এখন যে বিএনপি বলছে আমরা অক্ষরে পালন করব, আপনি দেখবেন আমি যদি এখন 10টা উদাহরণ আপনাকে দেখাতে পারি, যে আমার কাছে মনে হচ্ছে যে তারা তাদের ওই আমি যে কথাটা বলেছি যে তারা মনে হচ্ছে যেন তাদের প্রতিশ্রুতি সরে যাচ্ছে। কেন বলছি আমি, আপনি বলেন। আপনি দেখেন সালাউদ্দিন সাহেবের আপনি আগের বক্তব্য শুনেন, এখনকার বক্তব্য শুনেন, মির্জা ফখরুল সাহেবের আগের বক্তব্য শুনেন, এখন বক্তব্য শুনেন, তাহলে আপনি দেখবেন পার্থক্যটা পরিষ্কার হয়ে যাবে। তাহলে যে তার যে বক্তব্য পরিবর্তন হয়ে যাচ্ছে, আগে ওনারা কি কথা বলেছেন সংবিধান সম্পর্কে, এখন কি বলছেন। আর আজকে যিনি অ্যাটর্নি জেনারেল, আইনমন্ত্রী, উনি কিন্তু অ্যাটর্নি জেনারেল ছিলেন, উনি কিন্তু এই সমস্ত অধ্যাদেশগুলো তৈরির ক্ষেত্রে ওনার সম্মতি ছিল, ভূমিকা ছিল। আজকে উনি ভিন্ন কথা বলছেন। সিনিয়র আইনজীবী শিশির তত্ত্বাবধায়ক সরকারের হাত দিয়ে ক্ষমতা এসেছে, তত্ত্বাবধায়ককে বাতিল করে দিয়েছে, কায়দা করে করেছে, সরাসরি নিজেরা করে নাই, আদালতের মাধ্যমে করিয়েছে। 10 টাকার চাল, ঘরে ঘরে চাকরির নানা প্রতিশ্রুতি ছিল, প্রতিশ্রুতির লঙ্ঘন করেছে। এখন এই যে বিএনপির শুরু থেকে শেষ পর্যন্ত অভিপ্রায় ছিল বা অঙ্গীকার ছিল যে তারা বিচার বিভাগকে স্বাধীন করবে, তারা ক্ষমতার ভারসাম্য আনবে, এই কথাগুলো কিন্তু 31 দফার প্রত্যেক ছত্রে ছত্রে বলা আছে। এখন দেখবেন যে বিএনপির রেটরিক কি এখন বলছে আমরা ক্ষমতায় আসছি, কাকে কোথায় নিয়োগ দিব, আমরা দিব না, আমাদের পছন্দ করে দিব না। এই জিনিসটাই তো ছিল যে যে ক্ষমতায় যাবে সে দলীয়করণ করবে, সে তার পছন্দসই লোক বসাবে, তার দুর্নীতিবাজের লোকেরা পাবে, তার তার যারা যা কিছু আছে সমাজের সব কিছু তারা নিয়ন্ত্রণ করবে। এটাকে কিন্তু আমরা বদলাতে চেয়েছিলাম এবং বিএনপির প্রমিস তো এটাই ছিল যে এটা তারা বদলে দেবে। আপনি দেখেন বিএনপি প্রথম জাতীয় সরকারের কথা বলেছে না। জাতীয় সরকার মানে কি? জাতীয় সরকার মানে হচ্ছে পাওয়ার শেয়ারিং। তাহলে ওনারাই তো বলেছেন পাওয়ার শেয়ারিং এর কথা, ওনারাই জাতীয় সরকারের কথা বলেছেন, ওনারাই বিভিন্ন। এখন কিন্তু দেখবেন তারা ওইটাকে নানাভাবে ব্যাখ্যা দেয়। অর্থাৎ এখানে অবিশ্বাসটা যে আপনি আগে যেটা বলেছেন সেখানে আর নাই। আপনি সালাউদ্দিন সাহেব কিছুদিন আগেও গণভোটকে নিয়ে প্রশ্নবিদ্ধ করেছেন, আজকে আবার উনি গণভোট বললেন যে গণভোটকে ওই যে যেহেতু ফ্যাক্টম ব্যালট হয়েছে সুতরাং এটাকে মেনে নেওয়া যায়। উনি কিন্তু আমাদের ওই আপনার ঐকমত্য কমিশনে কিন্তু গণভোট সম্পর্কে কি বলেছেন এটা কিন্তু এখনও মিডিয়াতে আপনি খুঁজলে পাবেন। উনি বলেছেন গণভোটের বিধান নাই, কিন্তু না করা যাবে না এই ধরনের কোনো কথা নাই, সুতরাং গণভোট করা যায়। এই যে একটা জিনিস সেটেলমেন্ট হওয়ার পরে আপনি একটা ঐকমত্যে পৌঁছেছেন। আমরা যেটা মনে করেছিলাম বিএনপির সাথে আমাদের পার্থক্যটা হবে দুইটা বিষয় নিয়ে। একটা হচ্ছে আপার হাউসে আপনার ওই যে পিআর সিস্টেমটা ভোটের ভিত্তিতে হবে। বিএনপিকে আমরা চেষ্টা করেছিলাম সেই পথে আনার জন্য। আপনি দেখবেন গণভোটে যে প্রশ্নটা করা হয়েছে মানুষের কাছে ভোটের জন্য, সেখানে কিন্তু এই আপার হাউসের কথাটা বলা আছে যে আপার হাউসে এই সিটের ভিত্তিতে রেশিওতে এই যে ভোটটা নেওয়া আছে। কেন নেওয়া হলো? যেহেতু বিএনপি এটার সাথে একমত না, আমরা চিন্তা করলাম যে সাধারণ জনগণ যদি একমত হয় তাহলে বিএনপি তো এটা বুঝবে যে জনগণ এটা চাচ্ছে, সুতরাং আমি এটার পক্ষে যাই। কিন্তু এখন আমরা দেখছি বিএনপি গণভোটও প্রশ্নবিদ্ধ করছে, বিএনপি আপনার সুপ্রিম কোর্টের যে অধ্যাদেশ সেটাকেও আইনে পরিণত করছে না, বিএনপি গুম কমিশনের রিপোর্টকে নিয়েও নানা বলছে যে গুমের বিচার আইসিটিতেই করা যাবে। এই যে নানা দিকে তারা শিফট করছে, এই জায়গাটা থেকে আমাদের সন্দেহ সংশয়টা তৈরি হচ্ছে। ধন্যবাদ জানাচ্ছি। এবং এটা ভয় করছে কেন? অতীতেও আমরা দেখেছি যে তারা বাইরে থাকলে একরকম বলে, ভিতরে আসলে একরকম বলে। বিএনপির অন্তত 10টা বক্তব্য আপনি খুঁজলে পাবেন। মির্জা ফখরুল সাহেবের বক্তব্য আগে কি ছিল এখন কি, সালাউদ্দিন সাহেবের বক্তব্য আগে কি ছিল এখন কি, ইভেন খালেদা জিয়ার বক্তব্য আগে কি ছিল এখন বিএনপি কি ধারণা করছে, অনেকগুলো পাবেন। ডাক্তার আব্দুল তুষার, এই যে বিরোধী দল বারবার অভিযোগ করছে বিএনপির বিরুদ্ধে যে তারা ক্ষমতায় গিয়ে অঙ্গীকার ভঙ্গ করেছে, সেই জায়গা থেকে বিএনপি বারবার দাবি করছে তারা জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে এবং জুলাই সনদে সবার আগে তারা স্বাক্ষর করেছে। এই অবস্থায় আমরা দেখছি বিরোধী দল কিন্তু রাজপথে এবং সংসদে দুই ক্ষেত্রে কিন্তু আমরা দেখছি যে সমানতালে তাদের আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে এবং সংসদেও কথা বলছে। এটি কি দ্বৈত রাজনীতি কিনা? না, এটা দ্বৈত রাজনীতি না। বিরোধী দল সংসদেও কথা বলবে,
বাইরেও কথা বলবে, কথাই তো বলছে, অন্য কিছু করছে না। এবং বিরোধী দলের বেশি বলা উচিত সংসদে, এবং সংসদে যদি মীমাংসা না হয় তখন তো বিরোধী দল চেষ্টা করবে তাদের শক্তি দিয়ে, চাপ দিয়ে সরকারকে দাবি আদায় করার জন্য। সেটা তারা নিয়মতান্ত্রিক পন্থায় করতেই পারেন। এটা দ্বৈত রাজনীতি নয়, দ্বৈত রাজনীতি অন্য জায়গাতে রয়েছে। সেটি হচ্ছে যে বিরোধী দল যেভাবে তৈরি হয়েছে, তারা বলেছিল যে আমরা একটা নির্বাচনী ঐক্য করেছি। নির্বাচনী ঐক্যটা কি জিনিস, যে এখানে কোনো আদর্শগত মিল নাই, তারপর আমরা ভোটের জন্য ঐক্য করেছি। তো সেই জায়গাটা একটা দ্বৈত রাজনীতি আছে, কেননা আদর্শিক কোন ঐক্য ছাড়া নির্বাচনী ঐক্য, আবার আদর্শিক ঐক্য ছাড়াই একসাথে আন্দোলন, এইখানে আসলে বিরোধী দলের মধ্যে ঐক্য তৈরি করার জন্য যে প্রক্রিয়াটা, সেইখানে একটা দ্বৈত রাজনীতি আছে। কেননা একটি দল মনে করে নারীদের কোনোভাবেই ক্ষমতায় যাওয়া উচিত না, আরেকটি দল মনে করে নারীরা চাইলে সকল ক্ষমতাতেই যেতে পারেন। কিন্তু তারা আবার একসঙ্গে আন্দোলন করছেন কেন? শুধু জুলাই সনদের বিষয় করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই, আমি এখানে কোনো অন্যায় দেখি না। তবে ভবিষ্যতে এই বিরোধী দল ঐক্য আদর্শের ভিত্তিতে টিকে থাকবে নাকি নির্বাচন ঐক্যের ভিত্তিতে টিকে থাকবে, এটাও একটা দেখার বিষয় আছে। আর বিএনপি বিশ্বাসঘাতকতা করছেই করছেন, এটা তো বোঝা যাবে পরে, এখনো তো সেই অবস্থায় গিয়ে পৌঁছায় না। অধিকাংশ অধ্যাদেশ তো তারা পাশ করিয়ে দিয়েছে। যে কয়েকটা অধ্যাদেশ নিয়ে দলীয়ভাবে বা রাজনৈতিকভাবে তাদের আপত্তি রয়েছে বা শঙ্কা আছে, সেটা নিয়ে তারা কিছু করছেন, এবং এটা আলোচনা সমালোচনার মধ্যে দিয়ে বোঝা যাবে যে তারা আসলে ঠিক করছেন না ভুল করছেন। তবে কিছু কিছু জায়গাতে অবশ্যই সংশয়ের অবকাশ আছে, যেমন এই যে অঙ্গ প্রতিস্থাপন সংক্রান্ত আদেশ, এটার মধ্যে তো আসলে কোনো রাজনীতি নাই। তো এইটা নিয়ে তারা কেন আটকালেন, এটা একটা প্রশ্নের বিষয় আছে। কারণ অঙ্গ প্রতিস্থাপনের ব্যবসা ভারত করত, তো এবং ভারতেই ম্যাক্সিমাম বিদেশি অঙ্গ মানে প্রতিস্থাপন বিদেশে গিয়ে করলে আমাদের বাংলাদেশের লোকেরা ভারতেই করাতেন। তো এইটা কেন এই আইনটা তাড়াতাড়ি করে হলো না, এটা একটা জায়গা আছে। বিভিন্ন কমিশন নিয়ে তাদের যে কিছু কিছু সিদ্ধান্ত, এটা নিয়ে সংশয়ের অবকাশ আছে। যেমন মানবাধিকার, আমরা আসছি মানবাধিকার বিষয়ক কমিশন, তথ্য অধিকার বিষয়ক কমিশন, এই কমিশনগুলির বিষয়ে তো আসলে চিন্তা করার মতো বিষয় রয়েছে, যে কমিশনগুলি কি স্বাধীনভাবে কাজ করতে পারবে নাকি দলীয় ব্যক্তিরা সেখানে বসে দলের স্বার্থ দেখবেন, এইটা তো একটা প্রশ্ন আছে। কিন্তু বিরোধী দল যখন বলছে যে আন্দোলন যদি জোরদার হয় তাহলে সরকারের উপরে চাপ সৃষ্টি হবে, এবং সরকার যেহেতু একটি বৃহৎ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার তৈরি করেছেন, তারা হয়তো তখন সেই চাপকে বিবেচনায় নিয়ে সংসদে আলোচনা করবেন আরো বেশি, এবং আরেকটু উদারভাবে জিনিসপত্রকে দেখবেন। আমার মনে হয় না এতে করে সংসদ দুর্বল হবে, কেননা বিরোধী দল তো অনৈতিক পন্থায় কোনো কিছু আদায় করতে চাইবে না নিশ্চয়ই, আর সেটা চাইলে সেটা পাবেও না। ফলে বিরোধী দল যেটা করবে, বাইরে গণ আন্দোলন ঠিক নয়, গণজমায়েত, মানুষের মতামত যে অনেক আছে তাদের পক্ষে, সেটা প্রদর্শন করে তারা সরকারকে একটা চাপ সৃষ্টি করে সরকারের কাছ থেকে দাবি আদায়ের চেষ্টা করবে। এইটাকেই প্রেসার গ্রুপ বলে, যেটা শফিক মবকে প্রেসার গ্রুপ বলেছিলেন। মব প্রেসার গ্রুপ না, এইটা হচ্ছে প্রেসার। ধন্যবাদ জানাচ্ছি জনাব আব্দুল তুষার। জনাব মুজিবুর রহমান মঞ্জু, জামায়াত আমির যখন বলছেন রাজপথে তাদের মূল ঠিকানা সংসদ নয়, এটি কি গণতান্ত্রিক প্রতিষ্ঠানের প্রতি অনাস্থা তৈরি করে? উনি যে কথাটা বলেছেন এটা তো বোঝা যাচ্ছে, তুষার ভাই বলেছেন যে ওনারা একটা কৌশল নিয়েছেন যে ওনারা পার্লামেন্টেও কথা বলবেন, বাইরেও কথা বলবেন। পার্লামেন্টে একটা সমস্যা কি, ওনারা যেহেতু সংখ্যালঘু, ওনারা কিন্তু সময় কম পাচ্ছেন। ইতিমধ্যে আমি দেখবেন যে বিরোধী দলের এমপিরা বলেছেন যে আমরা 2 মিনিট 3 মিনিট করে সময় পাই, কিন্তু মন্ত্রীরা কেউ 10 মিনিট 12 মিনিট কথাবার্তা বলেন। তো ফলে দেখা যাবে, আমাকে একজন সংসদ সদস্য বলেছিলেন যে আমি তো ভাই 2 মিনিট 3 মিনিটে বেশি পাই না ফ্লোর। আমি বললাম যে তাইলে বাইরে এসে কথা বলো, তুমি সোশ্যাল মিডিয়াতে কথা বলো, বা পাবলিক সিম্পোজিয়াম সেমিনারতে কথা বলার সুযোগ আছে। দেখেন, আপনি পার্লামেন্ট থাকবে, মানে পার্লামেন্টে তো ধরেন মাত্র অল্প কয়েকটা দলের প্রতিনিধিত্ব আছে, সব দলের তো প্রতিনিধিত্ব নাই। তাহলে ওই দলগুলো কোথায় কথা বলবে? ধরুন আমাদের দলের প্রতিনিধিত্ব নাই, হয়তো আমাদের জোট আকারে আছে, তাহলে আমাদের বক্তব্য আমরা কোথায় দিব? রাজপথ খোলা রাখতে হবে। একটা জিনিস সবসময় বিষয় যে রাজপথ বলতে আমরা আসলে কি বুঝি? রাজপথ মানে কি রাস্তা বন্ধ করে আন্দোলন? রাজপথ মানে কি জ্বালাও পোড়াও? আমার কাছে মনে হয় না যে বাংলাদেশে জ্বালাও পোড়াও রাজপথ বন্ধের আন্দোলন, বাংলাদেশে বিএনপি যদি বড় ধরনের কোনো ত্রুটি না করে তাহলে এটা ফিরে আসবে না। বাংলাদেশে ওই যে সেমিনার, র্যালি, সমাবেশ, এই ধরনের বিরোধী রাজনীতিটাই চলবে। কিন্তু কথা হচ্ছে, আপনি যে কথাটা বলছেন সেটা যৌক্তিক কিনা। আপনি যদি যৌক্তিক কথা বলেন, আপনি দেখবেন একটা পত্রিকার নিউজও অনেক সময় অনেক পাওয়ারফুল দেন, বিশাল জনসভা। একটা পত্রিকার রিপোর্টও যদি মানে যে আপনি দেখেন, ওই যে একজন ডাক্তার যে কামরুল সাহেব না, কামরুল সাহেবের কাছে চাঁদা চাইতে গিয়েছিল, কিডনি রিপ্লেস করেন উনি। এখানে তো কোনো আন্দোলন করতে হয় নাই, প্রধানমন্ত্রী স্বয়ং ইনভলভ হয়েছেন, পুলিশ গিয়ে গ্রেফতার করেছে। সুতরাং এটাও তো একটা আন্দোলনের পথ, যে আপনি যদি যৌক্তিকভাবে কথাটা পাবলিকলি প্লেস করতে পারেন, রাষ্ট্র এবং সবাই কিন্তু এঙ্গেজ হয়ে যায় এই দাবি আদায়ের জন্য। সুতরাং আমি যেটা মনে করি, বিরোধী দলের নেতা যেটা বলেছেন যে ওনারা যদি
বোথ ওয়েতে প্রেশারটা তৈরি করতে পারেন, আমরা বরং জনগণ লাভবান হবে যদি প্রপারলি সঠিক দাবি নিয়ে করেন। জনাব আব্দুল তুষার, একটা